এই নাও আমেরিকার গোল্ডেন কার্ড। এটা আবার এমন কেন? এই কার্ডে ঠিক কত আছে? এই কার্ডে কোনো লিমিট নেই, তুমি চাইলে দৈনিক যত খুশি তত খরচ করতে পারো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, আমরা বর্তমানে এতটা বড়লোক হয়ে গেছি যে চাইলে আমেরিকার 4 ভাগের 1 ভাগ কিনে ফেলতে পারবো। কিন্তু এত কিছু তুমি পেলে কি করে? সেই রহস্য তো আমি এখনো জানি না। তুমি কেন, এই রহস্য অনেকে এখনও জানে না। তাহলে বলো সেই রহস্যের কথা। তোমার মতোই সবারও জানার ইচ্ছা আছে, তাহলে শোনো। তবে একটা কথা, এটা কেউ বাস্তবে আবার করতে যাবেন না, কেননা গল্প আর বাস্তব কিন্তু এক না। গল্পের মধ্যে সব সম্ভব, কিন্তু বাস্তবে না, সেজন্য এই আইডিয়া কেউ আবার বাস্তবে করতে যাবেন না। এরপর আকাশ বলতে থাকে। ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। গত কয়েকটা বছর আগেও আকাশের অবস্থা এত বেশি ভালো ছিল না, অনেক খারাপ অবস্থা ছিল। এক কথায় সংসার চালাতেও ওর অনেক কষ্ট হয়ে যেত। অথচ সেই আকাশের কাছে গোল্ডেন কার্ড, তাও 2টা। এর পিছনে অনেক বড় একটা কাহিনী আছে, যে কাহিনী চলুন আপনাদের বলতে থাকি। পূর্বে একটা বিয়ের অনুষ্ঠানে আসলাম, অনেক গরিব বলে আত্মীয় স্বজনরা পরিচয় দিত না ঠিক মতো। সবসময় নিজেকে অনেক গরিব মনে হতো আমার কাছে। কিছুক্ষণ পরে ওই বিয়ের অনুষ্ঠানে এলাম, বাকিরা তো ঠিক মতো কথাও বলেনি। কেন বলবে বলুন? কারণ আমার পরিস্থিতি তো অনেক খারাপ ছিল। কোনো মতে বিয়ে বাড়ি থেকে বাসায় ফিরলাম তখন। কিরে, এত মন খারাপ কেন তোর? তুই তো বিয়ে বাড়িতে গিয়েছিলি, তাহলে এত তাড়াতাড়ি চলে আসলি যে? বাবা তুমি তো জানো, গরিবের কোনো দাম নেই কোনো জায়গায়। কিন্তু তুই তো মাসে 15,000 টাকা স্যালারি পাস, তাহলে আর গরিব হলি কিভাবে? বাবা তোমার কি মনে হয় 15,000 টাকা দিয়ে 3 জনের সংসারের খরচ দেওয়া কি সম্ভব? সেটা তো সম্ভব না। আচ্ছা আমি ব্যাংকে গেলাম, তুমি থাকো তাহলে। মাত্র এলি আর এখনই চলে যাবি? দেখি ওখানে বাইরে কোনো কাজ করে কিছু টাকা পাই কিনা। অভাবের সংসারে আত্মীয় স্বজনরাও দূরে চলে যায়। আচ্ছা, সাবধানে যাস। ঠিক আছে। বিকেলে ব্যাংকে আসে, কেননা এই সময় ব্যাংক তো অফ হয়ে যায়। তাহলে আকাশ কেন আসলো সেটা ভেবেই তো অবাক হচ্ছেন। আসলে এখানে কিছু কাহিনী আছে, সেজন্য আসলো ব্যাংকে। আরে আকাশ, তুমি এই সময় ব্যাংকে? তোমার তো আজকে ছুটি ছিল। কি করবো বলুন, বাসায় মন চায়নি থাকতে, সেজন্য চলে এসেছি। আচ্ছা এসেছো যখন, তখন ম্যানেজারের কাছে যাও। ওনার কাছে কেন? উনি তোমাকে নিয়ে লকার থেকে ক্যাশ আনতে যাবে। আচ্ছা যাচ্ছি তাহলে। ম্যানেজার রুমে আসে, উনি আকাশকে দেখে মোটামুটি খুশি হয়, কেননা অনেক ভালো কাজ করে আকাশ। লোকজনের খেয়াল থেকে শুরু করে সবটা করে থাকে ভালোভাবে। কখন এসেছ? এই তো স্যার 5 মিনিট হলো। চলো আমরা একবার লকার রুমে যাই, ক্যাশ আনতে হবে। ঠিক আছে চলুন স্যার। ওনার লকার রুম থেকে টাকা বের করে। এটা আকাশের প্রতিদিনের কাজ, তবে ওর মনে কখনো লোভ জাগেনি এখান থেকে টাকাগুলো সরানোর। কিন্তু একটা সময়ে আকাশের মনে অনেক লোভ জাগতে থাকে, যা আপনারা সামনে আস্তে আস্তে জানতে পারবেন। তুমি কত টাকা বের করলে তা এখানে লিখে নাও। এতগুলো বছর ধরে কে সামলাচ্ছি, সেসব তো জানি আমি। এরপর ক্যাশ থেকে বের করে কাউন্টারে এসে জমা দিয়ে দেয়। ওখান থেকে চলে আসে বাসায়। আপনাদের তো আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়াই হয়নি, চিন্তা করবেন না, কালকেই পরিচয় করিয়ে দিব। পরের দিন সকালে ব্যাংকে আসে, এসে কফি খেতে থাকে। তখনই খেয়াল করে একটা মেয়ে এসেছে ওর সামনে। মেয়েটাকে দেখে আকাশ তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক্সকিউজ মি, শুনছেন? এদিকে মেয়েটি যে আকাশকে কিছু জিজ্ঞেস করতেছে, ডাকতেছে, সেদিকে কোনো মনোযোগী নেই। এবার ইরা বিরক্ত হয়ে আকাশের হাতের উপরে হাত রাখতেই আকাশের ধ্যান ভাঙে। জি বলুন। বলবো মানে? এতক্ষণ ধরে যে বলে গেলাম আমি, সেই বিষয় কি আবার বলতে হবে? জি আমি খেয়াল করিনি, সেজন্য আবার বলুন। আমি এসেছি একটা লোন নিতে। বললি তো লোন হয়ে যায় না, এর জন্য অনেক অনেক তথ্য লাগে। আমি সব কিছু এনেছি। আচ্ছা দিন তাহলে। সব তথ্য দেখতে থাকে। সবটা দেখার পরে বুঝতে পারে অনেক কিছু। দেখুন, আপনার ঠিকানা অনুযায়ী আপনি ভাড়ায় থাকেন, কিন্তু ভাড়ায় থাকলে তো আপনাকে ব্যাংক কোনো সিকিউরিটি ছাড়া লোন দিবে না। এখন তাহলে উপায় কি বলুন?
একটা কাজ করুন, আমার নাম্বার আপনি নিয়ে যান, আমাকে 4:10 দিকে একবার কল দিন, তখন না হয় আপনাকে উপায় বলে দেব। এখন বললে কি সমস্যা হবে? হবে, সেজন্য যা বলেছি তা করেন। ঠিক আছে, চলি তাহলে। এদিকে ব্যাংকে কাজ করতে থাকে। তখন দুপুর হয়ে আসে, সেজন্য ম্যানেজার রুমে আসে। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? বললাম যে স্যার, কয়েকটা মাস পরেই তো শুরু হবে প্রমোশনের মাস। তা তো শুরু হবে। তা তুমি যেভাবে কাজ করছো, আমার তো পুরোপুরি বিশ্বাস আছে তুমি এবার অনেক ভালো করবে। আমারও তেমনই মনে হচ্ছে। তা স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? আপনি তো চাইলেই আমার নামটা দিয়ে দিতে পারেন, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। সেটা তো বর্তমানে সম্ভব না। আমি তো সততার সাথে কাজ করে এসেছি এতদিন ধরে। সেটা আমি জানি। একটা কাজ করো, 2 লক্ষ টাকার ব্যবস্থা করো, তাহলে আমি তোমার প্রমোশন করিয়ে দিব। স্যার, আপনি নিশ্চয়ই ফান করছেন? মোটেও না। ঠিক আছে, দেখা যাবে। এই বলে চলে আসে রুম থেকে। যদিও ম্যানেজারের সাথে আকাশের ভালো সম্পর্ক আছে, সেই হিসেবে আকাশ ভেবে নিয়েছে উনি মজা করতেছে, সেজন্য তেমন কোনো গুরুত্ব দেয়নি। এদিকে ব্যাংক বন্ধ হওয়ার সময় চলে এসেছে। তখনই আকাশ, আমাকে ক্যাশগুলো আমাকে বুঝিয়ে দাও। আপনি বুঝে নিন স্যার। এটা তোমার কাজ। যদি তোমার মনে হয় সব কিছু ঠিক আছে, তাহলে তুমি বাকি টাকা লকার রুমে রেখে আসো। ঠিক আছে, যাচ্ছি। টাকাগুলো নিয়ে লকার রুমে চলে যায়। এদিকে বিকেলে দেখা করে ইরার সাথে। ইরা এখানে এসেছে একটা লোনের ব্যাপারে, কেননা ইরার পরিবারে মোটামুটি অনেক টাকা আছে, কিন্তু ব্যাংকের কিছু সমস্যার কারণে ওদের এখন লোন নিতেই হচ্ছে। সে ব্যাপারে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে আসে, যা ব্যাংকের পাশেই। জি, বলুন এখন। আমি তো লোনের ব্যাপারে এসেছি। আপনার কাগজপত্রে কিছু সমস্যা আছে, তার চেয়ে বড় কথা হলো। জানি তো, এই নিন টাকা, তাও একটা ব্যবস্থা করে দিন। দেখুন, টাকায় কিন্তু সব সমস্যার সমাধান হয় না। তাহলে এখন কি করতে হবে বলুন? আপনার যে কাগজপত্র আছে সেগুলো আগে ঠিক করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। তাহলে যা যা ঠিক করতে হবে তা আমি করে নিব, আপনি শুধু বলেন কি কি করতে হবে। আকাশ ইরাকে সবটা বোঝাতে থাকে। সবটা বুঝতে পেরেই বাকি সবটা নিয়ে চলে যায়। এইদিকে আকাশও বাসায় ফিরে আসে। কি রে, আজকে তো দেরি করলে যে? কাজ ছিল, সেজন্য লেট হয়ে গেছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে খাবার খেতে এসে দেখে তরকারি তেমন একটা ভালো হয়নি, সেজন্য মা, বাজার কি ছিল না? কেন রে, কি হয়েছে? তরকারি এত কম কেন? তার উপর মাত্র একটা তরকারি। তুই তো জানিস সংসারের অবস্থা কিরকম, কোনো মতে সংসার চালাতে হচ্ছে। কয়েকটা মাস পরেই আমার প্রমোশন হবে, তখন দেখবে আমাদের কোনো কষ্টই থাকবে না। তোর প্রমোশন হলে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি। তুমি বিয়ের পিছনে পড়ে আছো কেন বলো তো? এখন তো সংসারে অভাব, যদি এরকম অভাব না থাকতো তাহলে তোকে এতদিনে বিয়ে করিয়ে দিতাম। সংসারে একটু আয় বাড়ুক, তারপর আমি কোনো দেরি করব না। ওটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম। এদিকে পরের দিন ইরা আসে আকাশের কাছে, তাও বিকালের দিকে। ওদিন সব কাগজপত্র দেখাতে থাকে। সবটা ঠিক থাকলে এখন সব কিছু ঠিক আছে, কাল তাহলে এগুলো জমা দিয়ে যাবেন। ব্যাংক থেকে লোক যাবে, সে সবটা দেখে শুনে আসবে। কোনো অসুবিধা হবে না তো? যে যাবে তাকে 2000 টাকা ধরিয়ে দিলে সে আপনার ফাইলে সাইন করে দেবে, এতে কোনো সমস্যাও হবে না। তারপর সে ফাইল নিয়ে আসবেন, তারপর আপনাকে টাকা দেওয়া হবে। এত কিছু করতে হয়? আপনার তো অনেক কিছু ফেক, সেজন্য একটু সময় তো লাগবেই। তা না হয় বুঝলাম, তা আপনাকে কত দিতে হবে? আমাকে কোনো টাকা দিতে হবে না। তা কি করে হয়? আপনি আমার এত বড় উপকার করলেন, কিছু তো আপনাকে দিতে হবে। তাছাড়া আপনার বউ আছে, তার জন্যও তো কিছু নিতে হবে। আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? কি বললেন? ব্যাংকে জব করেন, তাহলে অবশ্যই বিবাহিত তো হওয়ারই কথা। আপনি কোথাও ভুল করছেন, আমি এখনও বিয়ে করিনি। কি বলেন? ব্যাংকে জব করেও এতদিনে বিয়ে করতে পারলেন না? আসলে আমার স্যালারি অনেক কম, এমনিতেই সংসারে টানাটানি, এর মধ্যে বিয়ে করলে তো আরও খরচ। তা খরচ ঠিক রাখার জন্য বিয়ে না করে এভাবে কতদিন থাকবেন বলুন তো? বেশি দিন আর থাকতে হবে না। কি বলেন? কাউকে পছন্দ হয়েছে? না, মানে আমার কয়েকটা মাস পরেই প্রমোশন হবে, তখন বেতনও বাড়বে, হেতে করে বিয়েও করে নিতে পারবো।
তাহলে তো ভালোই হবে আপনার জন্য। তা ওই মোটামুটি। তাহলে কাল চলে আসবেন। ঠিক আছে। পরের দিন ইরা ব্যাংকে এসে সবকিছু জমা দেয়। জমা দেওয়া হয়ে গেলে আকাশের কাছে আসে। এটা আপনার জন্য। আমি তো চকলেট খাই না। তাহলে এটা আমার ঠিকানা। কালকে আসবেন দুপুরে। দুপুরে কেন? দুপুরে আমাদের বাসায় খেয়ে যাবেন। ঠিক আছে, চলে আসবো আমি। পরের দিন দুপুরে চলে আসে ইরাদের বাসায়। এদিকে ওখানে ইরার বাবা মা দুজনেই ছিল। ওনারা আকাশের সম্পর্কে বিস্তারিত জানতে থাকে। সবটা জানার পরে তোমায় আমার অনেক ভালো লেগেছে বাবা, মাঝে মাঝে এসো আমাদের বাসায়। সুযোগ পেলে আসবো। তা আন্টি, একটা কথা জিজ্ঞেস না করে থাকতে পারছি না। কি কথা? আপনাদের তো পর্যাপ্ত টাকা আছে মনে হচ্ছে, তারপরও লোন নেওয়ার কারণ কি জানতে পারি? আসলে ইরা ওর মতো করে একটা বিজনেস করবে, সেজন্য ও লোন নিতে চায়। বুঝলাম বিষয়টা। তাহলে আন্টি, আমি আসি এখন। সাবধানে যেও বাবা। ওখান থেকে চলে আসে বিকালের দিকে। এদিকে ইরার আম্মু আকাশকে অনেক পছন্দ হয়েছে ইরার জন্য, কেননা ইরার সাথে আকাশকে মানাবে সেজন্য। এদিকে উনি ইরাকে তেমন কিছুই বলেননি। অন্যদিকে ইরা লোন নিয়ে ব্যবসায় করতে থাকে, মানে একটা দোকান চালাতে থাকে। অন্যদিকে 4 দিন পরে ব্যাংকে একজন লোক আসে। স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলুন? আমার 5 লক্ষ টাকার লোন লাগবে, তাও 7 দিনের জন্য। এটা আবার কেমন সিস্টেম, ঠিক বুঝলাম না তো। আসলে আমি একজন ডিলার, দেশের বাইরে থেকে মালামাল নিয়ে আসি বাংলাদেশে। তা তো বুঝলাম, কিন্তু 5 লক্ষ টাকার প্রয়োজন, আবার 7 দিনের ভিতরে সেটা দিয়েও দিবেন? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি পেঁয়াজের ব্যবসা করি, বিদেশ থেকে সরাসরি পেঁয়াজ নিয়ে আসি কম দামে। সেগুলো বর্তমান বাজারে বিক্রি করে আমি সেই টাকা উঠিয়ে নিতে পারবো। এবার বুঝলাম, কিন্তু 5 লক্ষ কেন? কাস্টমসের এখানে 5 লাখ টাকা না দিলে ওরা আমার কন্টেনারগুলো ছেড়ে দিবে না। বুঝতেই তো পারছেন, সময় মতো বাজারে যদি সেগুলো আমি পৌঁছে দিতে না পারি তাহলে আমারও অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আমি যদি আপনাকে লোনের বাইরে 5 লক্ষ টাকা দিই, তাহলে সে টাকা আমাকে একদিন পরে ফেরত দিতে হবে? আপনি যদি আমার এই উপকার করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, মাল ছাড়িয়ে আনার পরের দিনই আমি আপনার হাতে 10 লাখ টাকা দিব। কি বলেন, এত লাভ দিবেন? দরকারের সময় আপনি যদি আমার উপকার করতে পারেন তাহলে আমি কেন পারবো না এই সামান্য উপকার করতে বলুন। কাল তাহলে দুপুরে আমার সাথে দেখা করবেন ব্যাংকে। আমি ওখানে আপনাকে টাকা দেব, বিনিময়ে আপনার কাগজগুলো আমার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে। পরের দিন আমাকে সেসব টাকা দুপুরের মধ্যে দিয়ে দিবেন। আমার কোনো আপত্তি নেই, সবটা আপনি দুপুরেই পেয়ে যাবেন। তাহলে সময় করে চলে আসবেন। এদিকে পরের দিন সকালে আকাশ লকার রুমে আসে টাকা বের করার জন্য ম্যানেজারের সাথে। আকাশ, আজকে কত টাকা নিবে? 20 লক্ষ হলেই চলবে? কি বলো, এতগুলো টাকা নিবে কে? কি যে বলেন, মাঝে মাঝে তো এর থেকেও বেশি টাকা লেগে যায়। ঠিক আছে, চলো। ম্যানেজার অন্যদিকে ফিরে তাকাতেই আকাশ 5 লক্ষ টাকা বেশি নিয়ে নেয়। তারপরে সে টাকা এসে ক্যাশ কাউন্টারে দিতে থাকে। এই 5 লক্ষ টাকার জাফরকে দিবে। এই টাকার কোনো হিসেব কিন্তু খাতায় নেই। এদিকে দুপুরে জাফর আসে ব্যাংকে, এসে দেখা করে আকাশের সাথে। স্যার, আসবো কি? জি আসুন, এই নিন টাকা। সময় নষ্ট না করে এখনই আপনি বেরিয়ে পড়েন। কি বলে যে ধন্যবাদ দিব আপনাকে? ধন্যবাদ দিতে হবে না, সময়ের ভিতরে টাকাগুলো ফেরত দিতে পারলেই আমার উপকার হবে অনেক বেশি। আমি তাহলে গেলাম। এদিকে জাফরকে টাকাগুলো দিয়ে আকাশ তো অনেক টেনশনে পড়ে যায়। যদি ওই টাকা না পায় তাহলে ও আকাশের কোনো ক্ষতি হবে না, কেননা টাকাগুলো তো ব্যাংকে। তারপর এই টাকার কোনো হিসেবও নেই। একটু পরে জাফর কাস্টমসের ওখানে এসে ওর সব পেঁয়াজগুলো ছাড়িয়ে নেয়। তারপর ওইগুলো রাতারাতি বিভিন্ন ডিলারদের কাছে বিক্রি করে দেয়। ওই রাতেই জাফর প্রায় 20 লক্ষ টাকা হাতে পায়। সেখান থেকে 5-10 লক্ষ টাকা নিয়ে আকাশকে কল দেয়। কি ব্যাপার, আপনি এখন কেন কল দিচ্ছেন? টাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনি কোথায় বলুন, আমি এসে দেখা করতেছি। আপনি ওই রেস্টুরেন্টে বসে থাকেন, আমি আসতেছি। এই বলে বাসা থেকে বের হয়ে লোকটার কাছে যায়, ওনার থেকে টাকাগুলো নেয়। এত তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন ভাবতেও পারেনি। আপনি আমার অনেক বড় উপকার করলেন, তবে একটা কথা বলি, যদি আপনি এর চেয়ে বেশি টাকা কামাই করতে চান আমি আপনাকে পথ দেখিয়ে দিতে পারি। কীরকম পথ? তার জন্য আপনাকে আরও কিছু টাকা ম্যানেজ করতে হবে। ঠিক আছে,
তাই করব আমি। আমি তাহলে আজকে আসি। এদিকে জাফর চলে যায়। অন্যদিকে এখান থেকে আকাশের মনে আস্তে আস্তে লোভ জাগতে থাকে, কিন্তু তাও সীমিত আকারে। আকাশের একটা বাইক ছিল, যেটা টাকার জন্য বন্ধক রেখেছিল। সে বাইক রাতে নিয়ে আসে। বাইক নিয়ে আসাতেই বাবা মা দুজনেই অবাক হয়। তোর বাইক ফেরত আনলি কিভাবে? টাকা দিয়ে ফেরত এনেছি। কিন্তু এতগুলো টাকা তুই পেলি কোথায়? সে অনেক কথা মা, ও তুমি বুঝবে না। এদিকে আকাশের এই ব্যাপারটা সন্দেহজনক লাগে ওর বাবা মার কাছে। এদিকে জাফরের আর সমস্যা হচ্ছে না, সেজন্য আকাশের সাথে উনি আর কথাও বলছে না। এদিকে ইরাও আসে ব্যাংকে। কি ব্যাপার, আপনি এখানে? এসেছি আপনাকে দেখার জন্য। আমাকে দেখার কি আছে? এত দামি পোশাক কি করে কিনলেন? গরিব হলেও তো এতটা গরিব না যে কোনো পোশাক কিনতে পারবো না। আমি ওইরকম বলিনি। তা আপনার প্রমোশন হবে কখন? সেটা তো আর 2-3 মাস বাকি আছে। আচ্ছা, আমার প্রমোশন নিয়ে আপনি এত... তেমন কিছু না, অফিস এসে দেখা করতে পারবেন। কোনো প্রয়োজন ছিল কি? কিছু কথা ছিল আপনার সাথে। কি কথা বলুন। আমাকে আরেকটা লোন পাইয়ে দিতে পারবেন? এত টাকা দিয়ে কি করবেন? টাকার তো প্রয়োজন আছে, সেজন্য জিজ্ঞাসা করলাম আপনাকে। আচ্ছা, আগের মতো সব কাগজপত্র রেডি করে রাখিন। ঠিক আছে, তাই করব। এদিকে আকাশ ব্যাংক থেকে বের হয়ে ওর বাইক নিয়ে বাসায় আসে। বাইক ওখানে রাখার কারণে অনেকে অনেক ধরনের কথা বলতে থাকে। আকাশ, আমার দোকানের সামনে তুমি আর বাইক রাখবে না। বাইক রাখলে সমস্যা কি? সমস্যা আছে। একে তো দোকানের সামনে বাইক রাখলে দোকান খারাপ দেখায়, তার উপর তেমন কোনো গাড়িও চলাচল করতে পারে না। এখানে বাইক রাখার জন্য তোমাকে প্রতি মাসে 2000 টাকা করে দেব। এতে তো কোনো সমস্যা হবে না। কি যে বলেন, আমার কোনো অসুবিধা নেই। টাকার কথা শুনেই সমস্যা শেষ হয়ে গেল? সেটা তো হবই। টাকা কার না লাগে বলুন? আপনি তো ব্যাংকে জব করেন, আপনার থেকে ভালো এটার কি জানে বলুন? সেটা ঠিক। বাইক রেখে গেলাম, কোনো সমস্যা যেন না হয়। কোনো সমস্যা হবে না। বাইক রেখে বাসার ভিতরে আসে। একটা ঝামেলা তো চলে গেল। অন্যদিকে রাতে আকাশের পরিবার খেতে থাকে। তখনই ওনারা বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। আকাশ, তোর প্রমোশন কবে হবে? এই তো আব্বু, 2 মাস পরে। তোর যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে আমাদের বল, আমরা কথা বলি ওদের সাথে। আমার কোনো পছন্দ নেই, কিন্তু এখনও তো অনেক লেট আছে। তা আমি জানি। এখন থেকে মেয়ে দেখা শুরু করি, তোর প্রমোশন হলেই আমরা বিয়ের তারিখ ঠিক করে নেব। তোমরা দেখতেছি আমার বিয়ের পিছনে পড়ে আছো। তুই বড় হয়েছিস, তোর বিয়ে নিয়ে তো আমাদের ভাবতেই হবে। আগে প্রমোশন তো হোক। তখন তো অনেক লেট হয়ে যাবে, সেজন্য আমরা এখন থেকে দেখা শুরু করি। তোমাদের যা ভালো লাগে করো। এদিকে দুদিন পর ইরা এসে আকাশের সাথে দেখা করে লোনের ব্যাপারে। ওই সময় ইরাকে সবটা বলে দেয়। সবটা শুনে কি বললেন? এখন থেকে দেখা শুরু করবে ওনারা? সে ছবি তো বললো। তা আপনার কি কাউকে পছন্দ হয়েছে? পছন্দের তো আছে, কিন্তু তাকে এখনো বলা হয়নি। তা বলে দিলেই তো পারেন। ভয় হয় যদি সে রিজেক্ট করে দেয়। এমনও তো হতে পারে সে আপনার জন্য অপেক্ষা করে আছে। মানে কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। ও কিছু না। তাহলে কাল চলে আসবেন? তা ভালো কথা। আপনি কবে বিয়ে করবেন? এভাবে দোকান সামলাতে গেলে তো বিয়ে করতে পারবেন না। বিয়ের পর কি সামলাতে সমস্যা হবে? অনেক সমস্যা হবে। কী রকম? বিয়ের পর তো অনেক মেয়ে স্বাবলম্বীর জন্য অনেক কিছু করে। কিন্তু বিয়ের পরে একটা মেয়ের উচিত স্বামীর সংসারে থেকে সে সংসারটাকে নিজের মতো করে পরিচালনা করা। তা জানি, কিন্তু খরচ? অল্প খরচেও কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়। কিন্তু পরিবারের সবাই তো সেটা বুঝতে চায় না। তো আপনার পছন্দের কেউ আছে? মোটামুটি আছে, তবে সে আমাকে পছন্দ করে কি না এটা জানার পরে আমি আমার উত্তর জানাবো। তাহলে তো লোকটা আপনার পরিচিত মনে হচ্ছে। ধরে নিন মোটামুটি তেমনই। আজকে তাহলে চলি। এরপরে দুজনে দুই দিকে উঠে চলে যায়। এখন হয়তো ভাবছেন এদের দুজনের মনে কিছু একটা চলতেছে। আসলে ঠিকই ধরেছেন, ওদের মনের কিছু একটা চলতেছে। তবে সেটা কি তা তো আপনারা জানতে পারবেন একটু পরে। দুজনে বাসায় ফিরে নিজেদের কাজে লেগে যায়। কয়েকটা দিন পরে অফিসে একজন নতুন লোক আসে। সেই লোকটা আগে অন্য ব্যাংকে জব করতো। নতুন করে লোকটার সাথে পরিচয় করিয়ে দেয় আকাশের সাথে। আকাশ, পরিচয় হয়ে নাও। কে উনি? ওনাকে তো ঠিক চিনলাম না। আমাদের অফিসে নতুন এসেছে, নাম আবির। তবে ওর কাজের অনেক অভিজ্ঞতা আছে।
কি বলেন স্যার? তোমরা কথা বলো, কথা শেষ হলে আমার সাথে এসে দেখা করে যাবে। জি স্যার, তাই করব। এদিকে আবিরের সাথে কথা বলতে থাকে। কথা বলে জানতে পারে আবির অনেক কিছুই জানে। তোমার এই কাজে কত বছর হয়েছে? এই তো তাও 3 থেকে 4 বছর। হঠাৎ এই অফিসে কেন? জানি না, স্যার এই অফিসে আমাকে আনিয়েছে। উনি তোমাকে আনিয়েছে? হ্যাঁ, স্যার বললো এই অফিসে আসার জন্য। আচ্ছা, তাহলে তোমাকে কি কাজ করতে হবে সেটা তো জানো, তাহলে সেই হিসাবে তুমি কাজ করে ফেলো। ঠিক আছে, তাই করব। ওইদিকে আকাশ অফিস শেষ করে চলে আসে বাসায়। ওই দিন আর কথা বলেনি ম্যানেজারের সাথে। পরের দিন ইরাও ব্যাংকে আসে টাকা নেওয়ার জন্য। এই নাও তোমার টাকা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদের কিছু নেই, এবার সময় মতো টাকাগুলো ফেরত দিয়ে দিলেই হবে। সেটা তো দিবই, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো দিয়ে দিব। ঠিক আছে, যাও তাহলে। একটা কথা বলার ছিল। এখন না, অফিস থেকে বের হয়ে কথা বলবো, আর 20 মিনিট পরই বন্ধ হয়ে যাবে ব্যাংক, তখন কথা বলে নিব আমরা। ঠিক আছে, আমি তাহলে বাইরে আছি। ঠিক আছে। ব্যাংক বন্ধের পরে ওরা চলে আসে রেস্টুরেন্টে। ওখানে খেতে খেতে তোমাকে একটা কথা বলার ছিল আমার। কি কথা? আগে বলো শুনে, তুমি রাগ করবে না? সেটা আগে থেকে বলবো কিভাবে? আমি তোমাকে বললাম তো ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদের কথা বলিনি তো। তাহলে কি বলবে বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তোমাকে বিয়ে করতে চাই। আকাশ এরকম কিছু শুনবে ভাবতে পারেনি, কেননা আকাশ নিজেও ইরাকে পছন্দ করে। কিন্তু সবার আগে ইরা যে এভাবে বলবে তা বুঝতে পারেনি। একটু পরে তুমি কি আমাকে পছন্দ করো না? আমি তোমাকে অনেক পছন্দ করি, ভেবেছিলাম তোমাকে সবটা বলবো আর কয়েকটা মাস পরে, কিন্তু তুমি তো দেখি অনেক আগেই সেটা বলে দিয়েছো। তার মানে কি তুমিও আমাকে ভালোবাসো? অনেক আগে থেকেই, শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছি। তা এখনো কি অপেক্ষা করবে সময়ের জন্য, নাকি আমাকে সবটা তুমি বলবে? তাহলে আমি আগে প্রপোজ করি, তুমি উত্তর দিও আবার। ঠিক আছে। আমি তোমাকে ভালোবাসি এরা। আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি আকাশ। এখানে রেস্টুরেন্টে বলে আর হাক করা হলো না, তবে হাত ধরাধরির মধ্যে ওরা সীমাবদ্ধ থাকলো। এখান থেকে বের হয়ে ইরা জড়িয়ে ধরে আকাশকে। আমি তাহলে কয়েকদিন পরই তোমার পরিবারের কাছে আমার মা বাবাকে পাঠিয়ে দিব। এখন না, আগে আমরা কয়েকটা মাস ভালো করে প্রেম করি, তারপর। আমি তো ব্যাংকের সময়ের পরে ফ্রি থাকি। সমস্যা নেই, আমরা তো প্রতিদিন আর দেখা করব না। বুঝতে পেরেছি, এখন তাহলে তুমি বাসায় যাও। মাত্র প্রেম হলো, আর এক্ষুনি চলে যাওয়া যায় নাকি? আরও কিছুক্ষণ দুজনে হাঁটবো। তোমার কাছে যে টাকা আছে সেটা কি ভুলে গেছো? তা কেন বলবো? সেজন্য টাকাগুলো তো অন্তত সেফ রাখতে হবে। আমি তাহলে গেলাম। চলো তোমাকে পৌঁছে দেই। আমি তাহলে সিএনজি ডেকে নিচ্ছি। বাইক আছে আমার। কবে নিলে বাইক? বাইক আমার অনেক আগে ছিল, দেনার দেয়ে বাইক বন্ধক ছিল, সেটা কয়েকটা দিন আগেই ছাড়িয়ে এনেছি। বা, এতগুলো টাকা পেলে কি করে বলো তো? সেটা কোনো না কোনোভাবে হয়েছে ম্যানেজ। এখন চলো তোমাকে পৌঁছে দেই। ঠিক আছে, চলো। ওদিকে বাইকে করে ইরাকে পৌঁছে দেয় ওর বাসায়। ইরা নেমে চলে যাওয়ার পরে আকাশও চলে আসে বাসার মধ্যে। এরপর চলতে থাকে ওদের ফোনের আলাপ। এভাবে 15 দিন কেটে যায়। ওরা আগের তুলনায় এখন একজন আরেকজনকে অনেক বেশি সময় দিতে থাকে। এইভাবেই চলতে থাকে। কয়েকটা দিন পরে আকাশ, আমার রুমে আসো তো। জি স্যার, বলুন। লকার রুমে চলো। ওখানে কেন স্যার? ক্যাশ আনতে হবে তো। জি স্যার, চলুন। ওরা লকার রুমে এসে টাকা বের করে ক্যাশ কাউন্টারে রাখে। এরপর চলতে থাকে বাকি কাজ। অন্যদিকে জাফর একদিন ব্যাংকে আসে। কি ব্যাপার, আপনি এখানে? এসেছি আপনার একটু সাহায্য নিতে। কীরকম সাহায্য? আমাকে 10 লক্ষ দিতে পারবেন, তাও 2 ঘন্টার জন্য। ব্যাপারটা বলবেন কি? আমি ব্ল্যাকে একটা লটারি কিনব। সেটা কিভাবে, একটু ডিটেলসে বলবেন? তাহলে শুনুন, আমাদের এখানে একটা লটারি আয়োজন করা হয়। প্রতি 3 মাস পর পর ওখানে একটা লটারি বিক্রি করার লোকের সাথে আমার পরিচয় আছে। আমি ওনার থেকে একটা লটারি কিনবো 10 লাখ টাকা দিয়ে। কিন্তু লটারির দাম তো 50 টাকা করে। কিন্তু যে প্রথম হবে সে পাবে 15 লাখ টাকা। তার মানে আমরা যে লটারি কিনবো সেটা 10 লক্ষ দিয়ে কিনতে হবে, তাও 5 লক্ষ টাকা লাভ করার জন্য। অনেকটা সেরকমই। আমি যদি এখন ওদের 10 লাখ টাকা দিই, তাহলে 2 ঘন্টা পরেই ওরা ওই টিকিটের নাম্বার প্রকাশ করবে। এক কথায় 2 ঘন্টায় 5 লাখ টাকা লাভ। যদি ওরা বেইমানি করে?
ওরা আমারই লোক, ওরা প্রতারণা করবে না। এই নিন টাকা, তবে ব্যাংক বন্ধ হওয়ার আগেই কিন্তু টাকা নিয়ে আসতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি টাকা নিয়ে 2 ঘন্টার ভেতরেই চলে আসবো। আপনার অপেক্ষায় থাকলাম। এদিকে জাফর টাকা নিয়ে চলে যায়। এদিকে 2 ঘন্টা হয়ে যায়, কিন্তু জাফরের আর আসার কোনো নাম নেই। সেজন্য আকাশ অনেক চিন্তিত আছে, কেননা বুঝতেই তো পারছেন, টাকা যদি কম থাকে তাহলে সবটা ওকে দিতে হবে। এদিকে প্রায় 3:30 হয়ে এসেছে। আকাশ বসে আছে এখনো। অন্যদিকে আকাশ, আর কতক্ষণ বসে থাকবে? কিছুক্ষণ পরে তো ব্যাংক বন্ধ হয়ে যাবে, আমাদের হিসাব তো মেলাতে হবে। স্যার আর একটু সময় দিন। তাড়াতাড়ি করো, আমাকে ফিরতে হবে। এদিকে আকাশ তো টেনশনে শেষ। এখন তো আপনারা ভাবছেন জাফর আজ আসবে কি আসবে না, তা আপনারা সামনেই জানতে পারবেন। যদি জাফর না আসে কি হবে আকাশের, সেটাও জানতে পারবেন। এদিকে টেনশনের অবস্থা শেষ। অন্যদিকে জাফর ব্যাংকের নিচে আসে। সিকিউরিটি ঢুকতে দিচ্ছে না, কেননা ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার সময় হয়েছে। জাফর পরে আকাশকে কল দেয়। কে বলছেন? আমি জাফর বলতেছি। কোথায় আপনি? তাড়াতাড়ি করুন, আমাকে হিসাব তো দিতে হবে। আমি ব্যাংকের নিচে, দারোয়ান তো ঢুকতেই দিচ্ছে না। ওকে, ফোনটা দিন। জাফর ফোন দিলে আকাশ কথা বললে দারোয়ান ভিতরে ঢুকতে দেয়। ভিতরে এসে তাড়াতাড়ি করে টাকা বের করে দেয়। আপনি তো আমার জান বের করে দিয়েছিলেন। কি করব, টাকা নিতে একটু লেট হয়ে গিয়েছিল, সেই জন্য লেট হয়েছিল। তার উপর ভিড়ের মধ্যে মোবাইলটাও হারিয়ে যায়। আপনি 10 মিনিট বসুন, আমি ম্যানেজারকে টাকাগুলো হিসাব করে দিয়ে আসি। একটু পরে হিসেব খাতা নিয়ে ম্যানেজারকে সবটা বোঝাতে থাকে। উনি টাকাগুলো বুঝে নেয়। কিছুক্ষণ পরে তুমি তাহলে এখন আসো। ঠিক আছে স্যার। ওখান থেকে বের হয়ে জাফরকে নিয়ে বাইরে আসে। বাইরে এসে ওনার সাথে কথা বলতে থাকে। এখন এখান থেকে আমাকে কত টাকা দিবেন? 3 লক্ষ দিলে চলবে তো? চলবে। তা একটা কথা, আর কোনো লটারি কি আছে যে লটারিতে কোটি টাকা পাওয়া যায়? আছে তো এরকম লটারি। কত টাকা করে লটারি? 10 লাখ টাকা করে লটারি, ওটা কিনতে হবে। যে জিতবে সে পাবে 1 কোটি টাকা। কিন্তু এত টাকা দিয়ে কে কিনবে? যাদের জোয়ার নেশা আছে তারা তো কিনবেই। কিন্তু ওই 1 কোটি টাকা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হবে। কি বলেন, এতগুলো টাকা তো নেই আমার কাছে। চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাকে সাহায্য করেন আমি আপনাকে 1 বছরের মধ্যে কোটিপতি বানিয়ে দিব। সেটা কিভাবে? আপনার কাছে টাকা আছে আর আমার কাছে আছে লোক, মিলে ছিলে অনেক কিছুই করতে পারবো। আচ্ছা, পরবর্তীতে জানাবেন। অবশ্যই জানাবো। ওই টাকা নিয়ে বাসায় আসে। ওদের কাছ থেকে যারা যারা বাকি পেত সবাইকে ডেকে পাঠায়, আর এত এত করে সবাইকে টাকা দিতে থাকে। সবাই তো টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ, তোর কাছে এতগুলো টাকা আসলো কোথা থেকে? সেগুলো অনেক সিক্রেট বলা যাবে না, তবে এখন তুমি দেখো, আমাদের আর কোনো অভাব থাকবে না। সব অভাব আমি দূর করে দেব। আচ্ছা, আমি রুমে গেলাম। এইদিকে কাল ব্যাংক বন্ধ বলে আকাশ ইরাদের বাসায় আসে। ওখানে এসে ইরার সাথে দেখা করে, কেননা ইরার বাবা মা দুজনেই বাহিরে ছিল। আকাশকে দেখে, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি কি আসতে পারি না? সেটা তো পারো, কিন্তু আজকে এই সময় হঠাৎ? ব্যাংক তো বন্ধ, তাই তোমার জন্য একটা শাড়ি এনেছি। বাকিটার জন্য 2000 টাকা দিলাম। টাকা কেন বলো তো? শাড়ির সাথে ম্যাচিং করে বাকিটা কিনে নেবে। কি ব্যাপার মশাই, এত খুশি কেন? স্পেশাল কিছু আছে কি? আছে তো। তুমি আমি 5 দিন পর ঘুরতে যাব দূরে কোথাও। ঠিক আছে, তাই হবে। এখন হয়তো অনেকেই ভাবছেন 5 দিন পরে কি হবে, তবে যা হবে তা তো আপনারা দেখতেই পারবেন। শুধু অপেক্ষা করুন। পরের দিন ব্যাংকে কিছু লোক আসে লোন নিবে। সেজন্য আকাশ ওদের বাহিরে কফি শপে থাকতে বলে ব্যাংক বন্ধের পরে। আসলে ওদের সবার কাগজেই ঝামেলা আছে, সেই জন্য সেগুলো নিয়ে একটু তো আলোচনা করবে, সাথে কিছু টাকাও পাবে। ব্যাংক বন্ধের পরে সব লোক আসে দেখা করার জন্য। জি স্যার, বলুন, আমাদের এখানে কেন আসতে বলেছেন? আপনাদের কাগজপত্রে তো ঝামেলা আছে, সে সবটা আপনারা নিজেরাও দেখলেন। এখন আমাদের কি করতে হবে বলুন? এইসব কাগজপত্র ঠিক করতে মিনিমাম 5000 টাকার বেশি পড়বে। তার উপর অনেক দৌড়াদৌড়ি করতে হবে, হয়তো দেখা যাবে আপনাদের সপ্তাহ পার হয়ে যাবে। তার উপর সব কাগজ নকলও করতে হবে। আমরা তো এত কিছু বুঝি না, সেই হিসেবে সময় তো লাগবেই। যদি সে 5000 টাকা আমাকে দেন,
আমি 2 দিনে কাজটা করে নেব আর 5 দিন পরে টাকা পাঠিয়ে দিতে সাহায্য করব। এখন দেখুন আপনারা ঠিক করুন কি করবেন। তাও তো সে ঘুরে ফিরে 7 দিন লেগে যাবে। কিন্তু কাজটা যদি আপনারা করেন তাহলে তো 15 দিনেও টাকা পাবেন কিনা সন্দেহ আছে। টাকা তো দূরের কথা, কাগজপত্র তৈরি করতে পারবেন কিনা সেটাই তো দেখার বিষয়। ঠিক আছে, আমরা টাকা দিব। দিন তাহলে। ওনাদের থেকে টাকা নিয়ে ফাইলগুলো রেখে দেয়, তারপরে কল দেয় রাশিদকে। রাশিদ নকল কাগজপত্র তৈরি করতে থাকে। ওকে কল দেয়। রাশেদ, দেখা করতে পারবি? আমার অফিসে চলে আয়। ঠিক আছে, আসতেছি। একটু পরে অফিসে এসে সব কাগজপত্র ঠিক করতে থাকে। সবটা ঠিক হলে, এই নে, তোকে 10,000 টাকা দিলাম, 2 দিনের মধ্যে হয়ে যাবে তো? কোনো চিন্তা করিস না, হয়ে যাবে সবটা। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। ওখান থেকে বাসায় আসে, টাকাগুলো রেখে দেয় পাশে। এদিকে দিন যেতে থাকে। ওই লোকগুলোর ফাইল পুরোটা ঠিক করা শেষ, সেজন্য ওনাদের ডেকে এনে ফাইলগুলো বুঝিয়ে দেয়। এখন হয়তো অনেকেই বলবে ওনাদের থেকে নিল 5,000 টাকা করে, আবার রাশিদকে দিল 10,000 টাকা। আসলে এখানে 10 জন লোক এসেছে, সেজন্য রাশিদকেও একটু বেশি টাকা দিতে হয়েছে। এদিকে ওনাদের ফাইল ব্যাংকে জমা দিয়ে দেয়। জমা দেওয়ার পরের দিন ছুটি নিয়ে ইরাকে নিয়ে আসে আকাশের বন্ধুর বাসায়। কি ব্যাপার, আমাকে এত সাজিয়ে এখানে কেন? তুমি আসো, তাহলে বুঝতে পারবে। ইরা কোনো কথা না বলে চলে আসে রুমে। এরপর ইরার চোখ বেঁধে নেয়। চোখ বাঁধতেছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি না, চোখ বাঁধা থাকলে দেখবো কি করে, পরে তো পড়ে যাব। এত চিন্তা করছো কেন? আমি তো আছি। ইরাকে নিয়ে রুমে আসে। এদিকে ইরাকে একটা জায়গায় দাঁড় করায়, তারপর চোখের বাঁধন খুলে দেয়। সামনে তাকিয়ে ইরা তো অবাক। হ্যাপি বার্থডে মাই ডিয়ার প্রিন্সেস, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে যে আমার জন্মদিন, আমি তো ভুলেই গিয়েছিলাম। জানি এরকমই হবে, সেজন্য তোমাকে সারপ্রাইজ দিলাম। এখন কেক কাটো। কিন্তু আমার গিফট? হাতটা সামনে বাড়াও। ইরা হাত বাড়ালে আকাশ একটা স্বর্ণের রিং ইরার আঙুলে পরিয়ে দেয়। এতে ইরা তো অনেক খুশি হয়। তারপর ওরা কেক কাটে। কেক খাওয়ার পরে কিছু খাবারও খায়। এবার আমার গিফটটা দাও। তোমার জন্য এনেছি ম্যাচিং করা সব কিছু। সেটা আবার কি? তুমি না বলেছো শাড়ির সাথে ম্যাচিং করে পরে আসতে হয়, তাই আমি করেছি। সবটা তো দেখতেই পাচ্ছি, অনেক সুন্দর আর কিউটও লাগছে। সত্যি বলছো? মিথ্যা কেন বলবো? তোমাকে আরও কিছু দেখানোর আছে। আরও কিছু? সেটা আবার কি? ইরা আকাশের কানের কাছে এসে এমন কিছু বলে যা শুনে আকাশ তো রীতিমতো অবাক। এখন বলো, তুমি কি দেখতে চাও নাকি আমরা বাইরে যাব ঘুরতে? দেখার পরে যদি অন্য কিছু ইচ্ছে হয়? আজকে সব ফ্রি। সত্যি বলছো তো? পরে কিন্তু না করতে পারবে না। সত্যি বলছি, না করব না। এরপর যা হলো তা জেনে আপনাদের কোনো কাজ নেই, কেননা ওরা কথাবার্তার মধ্যে সময় কাটাতে থাকে। 1-1.5 ঘন্টা পরে আমাকে 20 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে নিয়েছি। তারপর আমরা ঘুরতে বের হব, অনেকগুলো ছবি উঠাবো। আচ্ছা, তাই হবে। কিছুক্ষণ পরে ওরা বের হয়। তারপর পার্কে এসে ছবি তুলে সাথে আরো কিছুক্ষণ সময় কাটাতে থাকে। এরপর ইরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে আসে আকাশ। এরপর কয়েকটা দিন যাওয়ার পরে আকাশের প্রমোশনের দিন ঘনিয়ে এলো। তখন ম্যানেজার সবার সামনে আসে। আজকে আমাদের এখানে প্রমোশনের কথা নিয়ে আলোচনা করব। জি স্যার, বলুন, আমরা শুনতেছি। দেখো আকাশ, তোমাকে এতটুকু বলে রাখি, এই প্রমোশন তুমি পাচ্ছ না। ম্যানেজারের মুখে এরকম কথা শুনে আকাশ তো অবাক হয়, কেননা উনি এরকম কিছু বলবে তা বাকিরাও বিশ্বাস করতে পারছে না। স্যার, এটা কি হয়? কেন হয় না? আকাশ তো অনেক ভালো কাজ করে ব্যাংকের হয়ে, তার উপর অনেক দায়িত্বশীল, তাহলে ওকে কেন প্রমোশন দিবেন না? ওকে দিব না, তার অনেকগুলো কারণ আছে যা এখন বলবো না। স্যার, আমাকে যদি প্রমোশন না দেন তাহলে আর কাকে দেবেন তা কি জানতে পারি? আমি আবিরকেই প্রমোশন দিব। স্যার, আবির তো এসেছে মাত্র 1 মাস হলো, ও তো... তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার যদি কিছু জানার থাকে অফিস শেষ হওয়ার পরে এসে দেখা করে যেও। ঠিক আছে, তাই করব। আবির, তুমি আমার সাথে আসো, তোমার কাগজপত্রগুলো আমি তৈরি করে নেই। জি স্যার, চলুন। ম্যানেজার আবিরকে নিয়ে ওনার রুমে আসে, এসে বাকি কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ তো ভিতরে ভিতরে চলে যাচ্ছে। ব্যাংকের হিসাব দেওয়ার সময় ম্যানেজার আর আকাশ
ছিল তখন। এখন কি জানতে পারি আমি কি জানতে চাও? এতগুলো বছর ধরে আমি ব্যাংকের জন্য কি না করেছি বলুন? আর আপনি কি না আমার সাথে এরকম করতে পারলেন? দেখো, আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে এই প্রমোশন দিব না। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো এমনিতে মস্করা করে বলছেন। তা এখন তো শিওর হলে? তা হলাম, কিন্তু আমি কারণ জানতে চাই। তাহলে শুনো, তুমি যে ব্যাংকে কেউ লোনের জন্য আসে, তুমি কি করো? তাদের কাগজপত্র কোনো ঝামেলা থাকলে সেগুলো তুমি ঠিক করে দেওয়ার জন্য ওদের থেকে অনেক টাকা খাও। এখানে অপরাধের কি আছে? এমন অনেক কিছু আছে যা ওদের করতে মিনিমাম 7 দিনের বেশি লাগবে সময়। তার উপর অনেক রকম হয়রানি তো সহ্য করতে হয় ওদের। আমি টাকা নিয়ে ওদের কাজটা করে দিই। তাহলে এখানে খারাপের কি আছে বলুন? খারাপের অনেক কিছু আছে। যেমন কি কি? তুমি যে পোস্টে আসো সে পোস্ট থেকেই তুমি এতগুলো টাকা এখন কামিয়ে নিচ্ছ, তাহলে পরবর্তীতে আরও কি কি করতে পারবে যদি প্রমোশন পাও? তা কি ভুলে গেছো? আমি বাইরে এসব করি বলেই কিন্তু মানুষজন শান্তিতে সবটা করতে পারে, কারো কোনো অসুবিধা হয় না লোন নেওয়ার ক্ষেত্রে। উল্টো আমার কারণে আপনার ব্যাংকের গ্রাহক বেড়েছে। দেখো আকাশ, তুমি যাই করো না কেন আমি আমার মতামত চেঞ্জ করব না। তুমি এখন আসতে পারো। ঠিক আছে স্যার। এদিকে আকাশ এখন কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, কেননা সবটা ওর হাতের বাইরে চলে গেছে। সেজন্য আকাশ চলে আসে বাসায়। তখন আকাশ, তোর তো আজকে প্রমোশন দেওয়ার কথা। কি রে, কিছু তো বল। কি হয়েছে আকাশ? বাবা মা আমাকে প্রমোশন দেয়নি। কি বলছিস তুই? আমি ঠিক বলেছি। কিন্তু কেন এরকম করলো ওনারা? আকাশ সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওর পুরো পরিবার তো অবাক। এইদিকে ওনারা তো আকাশকে তেমন কিছু বলেনি, শুধু এতটুকুই বললো। সৎ পথে যখন তুই কোনো কিছু আদায় করতে পারলি না, তখন অসৎ পথে তোকে সব কিছু করতে হবে। কি বলছো কি বাবা? ঠিকই বলেছি। কতকাল আর আমরা এভাবে জীবনযাপন করব বলতো? তোকে ভেবেছিলাম বিয়ে দিব, কিন্তু এই বেতনে তো আমাদেরই হয় না ঠিক মতো। তাহলে ভেবে দেখ, কাউকে যে আনবো সেটাও তো সম্ভব হবে না। চিন্তা করো না, মানুষকে সাহায্য করে মোটামুটি আমি 5 লক্ষের মতো জমিয়েছি। এখন তোকে এই 5 লক্ষ টাকা থেকে 5,000 কোটি টাকা বানাতে হবে, তাও ওই ব্যাংকের টাকা দিয়েই। কিন্তু আব্বু, এটা তো অনেক বেশি রিস্কি কাজ একটা। লাইফে বড় হতে হলে রিস্ক কিন্তু নিতে হবে। পরে তোমরাই আবার ভুল বুঝবে না তো? আমি যখন তোকে এই বুদ্ধি দিয়েছি, তখন আমি কেন করবো এরকম বল? আমি তোর সাথে আছি। ঠিক আছে আব্বু। এদিকে রুমে ঢুকে শুয়ে পড়ে। এদিকে ইরা কল দেয়, কেননা ইরা জানে আজকে আকাশকে প্রমোশন দিবে, সেই জন্য কল দেয়। কি ব্যাপার, তুমি এত লেট করেছো কেন? আসলে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাকে প্রমোশন দেয়নি। দেখো, আকাশ ফাজলাম করো না তো। সত্যি বলছি আমি। কিন্তু কেন দেয়নি? তুমি জিজ্ঞাসা করনি? করেছি তো। তা উনি কি বললো? আসলে উনি কয়েকটা মাস আগে একটা ছেলেকে আমাদের ব্যাংকে নিয়ে আসে, তাও অন্য ব্যাংক থেকে তাকে আনিয়েছে। তো এতে কি হয়েছে? ওই ছেলেটা ওনার আত্মীয় হয়। এবার বুঝতে পেরেছি, তোমাকে না দিয়ে আত্মীয় দিয়ে দিল। এটা একটা সমস্যা এখানকার। মামা খালু কোনো একটা আত্মীয় থাকলে এদের জন্য সত্যিকারের লোকটা কোনোভাবেই পায় না। ভেবে তো ছিলাম প্রমোশন পাওয়ার পরে তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, কিন্তু এখন কি করব আমি বুঝতেছি না। আচ্ছা শোনো, আমি আগে বাবা মাকে কথা বলে দেখি কাল, তারপর তোমাকে জানাবো। ঠিক আছে, আমি তাহলে ঘুমাই। তুমি কিন্তু একদম টেনশন করবে না। আচ্ছা ঘুমাই আমি। এদিকে ইরা তো কথাটা বলল, কিন্তু ইরা নিজেও বুঝতে পারছে না ও কি করবে, কেননা ওর হাতেও এখন তো কাজ আছে। কিন্তু এতে করে তো ওর বাবা মা আরো সমস্যা করবে। পরের দিন সকালবেলায় ইরা ওর বাবা মার সাথে কথা বলার জন্য বসে। কিছু বলবি? কি রে, চুপ করে আছিস কেন? আকাশ তোকে কিছু বলেছে কি? আব্বু, ওর প্রমোশন হয়নি। প্রমোশন হয়নি মানে? ওর তো হওয়ার কথা ছিল, তোকে তো তাই বলল। হ্যাঁ, কিন্তু একটা সমস্যার কারণে ওকে দেয়নি। কি সমস্যা? ইরা ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তাহলে এরা আমি মনে করি আকাশকে তোর ভুলে যাওয়াই ভালো হবে। কি বলছো তোমরা? আমিও তো তোর বাবার সাথে একমত। কিন্তু কেন, কি হয়েছে বলবে তো? যে ছেলে মাসে 15,000 টাকা বেতন পায়, তার উপর এই টাকায় তো ওদেরই কোনো কিছু হবে না।
তোকে ওনারা নিয়ে 3 বেলা যেই খাওয়াতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু বাবা, আমি তো ওকে অনেক ভালোবেসে ফেলেছি। তো কি হয়েছে, বিয়ে তো হয়ে যায়নি। তাছাড়া আম্মু, তোমরাও তো আকাশকে পছন্দ করতে। করতাম, কিন্তু তোকে নিয়ে যে খাবে সেটা তো পারবে না। তাছাড়া তোর জন্য আমরা অনেক ভালো পরিবারের ছেলে দেখব, তুই কোনো চিন্তাও করিস না। এদিকে ইরা তো রুমে এসে কান্নাকাটি করতে থাকে, কেননা ও যে চাইলেও অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এদিকে বিকালে আকাশকে দেখা করার জন্য পার্কে ডাকে। অফিস শেষ করে আকাশ পার্কে আসে। এখন বলো, তোমার পরিবার কি বলল? বাবা মা রাজি না। আমি তো জানতাম ওনারা রাজি হবেন না। কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারবো না। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করব। আমিও তোমাকে বিয়ে করতে চাই, তাও আজকেই। কিন্তু তোমার বাবা মা? ওনাদের এখন কোনো কিছু জানানো যাবে না, এক কথায় সবটা লুকানো থাকবে। কিন্তু তারপর কি করবে? তুমি ব্যাংকের পাশাপাশি অন্য কোনোভাবে টাকা কামাই করো। তাছাড়া আমি আমার কাজটা আরও এগিয়ে নিয়ে যাব। তারপর দুজনে মিলে একটা বিজনেস শুরু করে দেব। কিন্তু তোমার বাবা মা যদি জানতে পারে? দেখো, বাবা মা এখন আমার বিয়ে দিবে না। আমরা বিয়ে করে যে যার মতো থাকবো আলাদাভাবে। ঠিক আছে, চলো তাহলে। ইরাকে নিয়ে বিয়ে করতে যায়। বিয়ে করা শেষ হলে ওরা কাগজপত্রগুলো নিয়ে চলে আসে ওখান থেকে। ভয় পেও না, তুমি তোমার মতো করে থাকো এই পরিবারে। আমি একটু কাজ ম্যানেজ করতে পারলেই তোমাকে নিয়ে আসবো। তুমিও নিজের খেয়াল রাখবে। রাখবো। এরপর ওরা দুজনেই চলে আসে ওখান থেকে। পরের দিন ব্যাংকে এসে এখন আবিরকে স্যার বলে ডাকতে হয় আকাশকে। এদিকে জাফর আসে। স্যার, একটা সুযোগ আছে। কিরকম সুযোগ? ব্যাংক শেষ করে বের হন, তখন বলতেছি বাকি কথা। তাহলে অপেক্ষা করুন। এদিকে ব্যাংক বন্ধের শেষের কথা বলতে থাকে। কিছুক্ষণ পর, তাহলে বলুন আপনি রাজি কিনা। রাজি মানে? অবশ্যই আমি রাজি আছি। তাহলে কাল সময় করে ওখানে যাব। কত টাকা নিয়ে বের হতে হবে আমাকে? আপনার কাছে তো 5 লক্ষ আছে, সবটা নিয়ে নিন। ঠিক আছে। পরের দিন ওরা টাকা নিয়ে কাস্টমসের এখানে আসে। ওখানে অফিসারের সাথে কথা বলতে থাকে। স্যার, ও আমার বন্ধু, আমরা ওইগুলো কেনার জন্য এসেছি। টাকা এনেছো? হ্যাঁ, এখানে সব টাকা আছে। ঠিক আছে, চলো তাহলে। আকাশ ওদের সাথে ভিতরে যায়। তারপর ওখানে অনেক মালামাল পায়। সেগুলো মোটামুটি 15 থেকে 20 লাখে বিক্রি করতে পারবে, সেজন্য ওগুলো কিনে নেয়। এখন চলো আমরা এগুলো ভাঙাড়ির দোকানে বিক্রি করে দিই। ঠিক আছে, চলো। ওরা বিভিন্ন ভাঙাড়ির দোকানে এসে এইগুলো বিক্রি করে দিয়ে অনেক টাকা পায়, যেখান থেকে 2 লক্ষ টাকা জাফরকে দেয়। এগুলো আপনার জন্য। আমার জন্য কেন? বুদ্ধি তো আপনি দিয়েছেন। সামনেই কিন্তু লটারি। এবারের লটারি কিন্তু 50 লাখের, আর আমাদের সেখানে কিন্তু 30 লাখের মতো খরচ করতে হবে। ও, কোনো চিন্তা করবেন না, আমি সামনে নেব সবটা। ব্যাংক থেকে নিবে? ওটাই তো আমার একমাত্র ভরসা। লটারি কাল শুরু হবে আর 1 মাস ধরে থাকবে। আমি তাহলে প্রতিদিন 1 লক্ষ করে সরিয়ে রাখবো, এতে 30 দিনে 30 লক্ষ টাকা। ঠিক আছে, আমি বলে দিব কখন কি করতে হবে। ঠিক আছে। এদিকে প্রতিদিন আকাশ টাকা সরিয়ে রাখে, হিসেবগুলো ওইভাবেই তৈরি করে রাখে। এদিকে 20 দিন পর ইরা আসে আকাশের বাসায়। আন্টি, আকাশ কি বাসায় নেই? আরে ইরা, বসো তুমি। আকাশ তো এখনো ফিরেনি। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে দিচ্ছি। না, মা লাগবে না। সরি, মা বলে ফেলেছি। সমস্যা নেই, বিয়ের পরে তো মা ডাকবে। এখনই টাকা শুরু করো। ঠিক আছে। তা শুনলাম আপনারা নাকি নতুন ফ্ল্যাট কিনবেন। আকাশের বাবা তো তাই বলল। কিন্তু এতগুলো টাকা কিভাবে? ওই সব তো আমি জানি না, এটা আমার ছেলে আর ওর বাবা জানে। আচ্ছা আন্টি, আমি তাহলে আজকে আসি। কিছু খেয়ে যাও। না আন্টি, লাগবে না, চলি আমি। ইরা চলে আসে। এদিকে আকাশ জাফরের সাথে কথা বলতে থাকে ওই লোকের সাথে, যে লটারির টিকিট দেবে। দেখুন, এটা কিন্তু 50 লাখের লটারি, মাত্র 25 লাখে কীভাবে বিক্রি করবো বলেন? আচ্ছা, আর 5 বাড়িয়ে দিব। ঠিক আছে, 30 দিনের শেষ সময়ে টাকাগুলো নিয়ে আসবেন, আমি টিকিট আপনাকে দিয়ে দিব। যদি ওই টিকিটে লটারি না ওঠে? না উঠলে 30 লাখের সাথে আরও 5 লাখ জরিমানা দিব। ঠিক আছে। ওরা চলে আসে এখান থেকে। এদিকে 30 দিন প্রায় শেষের সময়ে আকাশ পুরো টাকা ম্যানেজ করে নিয়ে চলে আসে লটারির লোকের কাছে।
এই নিন টাকা। এই নিন লটারি। কাল কাগজে সিরিয়াল বের হলেই টাকাগুলো নিয়ে যাবেন। ঠিক আছে। এদিকে পরের দিন সিরিয়াল অনুযায়ী সবটা ঠিক থাকলেও আকাশ টাকাগুলো নেয়। তারপর জাফরকে ওখান থেকে 5 লাখ দেয়, বাকি 15 লক্ষ রাশেদের হাতে দেয়। এইগুলো এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। আমি বাকি টাকাগুলো ব্যাংকে জমা দিতে হবে, কেননা আজকে পুরো মাসের টাকা হিসেব মেলাতে হবে। এই বলে আকাশ টাকাগুলো নিয়ে ক্যাশের ওখানে রাখার 5 মিনিট পরে ব্যাংক ম্যানেজার লকার রুম থেকে বের হয়ে আকাশের কাছে আসে। আকাশ, গত মাসের হিসেবটা দেখাও তো। আকাশ তো হিসেব দেখাতে থাকে। হিসেব দেখানোর পরে, আমি তো লকার রুমে 30 লক্ষ টাকা কম পেলাম, বাকি টাকাগুলো কোথায়? 30 লক্ষ তো কম পাবেন, কেননা ওই 30 লক্ষ তো এখানে। এখানে মানে কোন জায়গায়? এই যে। এই বলে নিচে থাকা ড্রয়ার খুলে দেয়। ড্রয়ার খুলে দেখে সব টাকার বান্ডিল। তুমি এই টাকাটা কখন বের করলে? আমি সকালে বের করেছি। তো এইগুলো তো হিসাব লিখতে হবে। আমার তো আজ রাতের মধ্যে আপনাকে হিসাব দেখানোর কথা। আবির, তুমি এদিকে আসো তো। জি স্যার, বলুন। দেখো তো এখানে কত বান্ডিল আছে। দেখতেছি স্যার। এদিকে আবিরও ওখানে পুরো 30 লক্ষ টাকা পায়, সেজন্য ম্যানেজারও তেমন কিছু বলেনি। তুমি তাহলে এই মাসের লেনদেন পুরো লিস্ট বানিয়ে আমাকে রিপোর্টটা দাও। ঠিক আছে স্যার। ম্যানেজার যাওয়ার পরে আকাশ তো একটা বিপদ থেকে মোটামুটি রক্ষা পেল। এদিকে রাশেদ ব্যাংকে এসে টাকা জমা দিয়ে যায়। অন্যদিকে এভাবে আরো 7 দিন কেটে যায়। এবার আকাশ নিজে একটা ফ্ল্যাট কিনে নেয়, তাও 30 লক্ষ টাকা দিয়ে। যেদিন ফ্ল্যাট কেনা হয় ওই দিন ইরাকেও নিয়ে আসে সাথে করে। এরপর পুরো ঘরটা সাজানো হয়। এদিকে, তোমার পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে। তা এতগুলো টাকা? ওইসব এখন তোমাকে আর ভাবতে হবে না। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করাবো, দেখবে তোমার বাবা নিজে তোমার সাথে আমার বিয়ে দেবে। আমাকে আর কতবার বিয়ে করার ইচ্ছে আছে শুনি? হুম হুম। আরে এরপর যখন বিয়ে ঠিক হবে তখন সবাইকে সত্যিটা বলে দেব। আচ্ছা ঠিক আছে। তা বাবা মাকে কি বলবো তোমার এই ফ্ল্যাট কেনার ব্যাপারে? এখন কোনো কিছু বলতে হবে না, সময় হলে সবটা দেখতে পারবে। এইদিকে দিনগুলো তো দেখো। অন্যদিকে তো কিছুক্ষণ পরে আকাশ ব্যাংকে আসে। আকাশ, এইগুলো দেখো তো, তারপর হিসাব মিল করে দেখাও কোনো সমস্যা আছে কিনা। জি স্যার, দেখে নেব। এদিকে আকাশের হাতে কি কিছু কাগজ আর লেনদেনের পেপার ছিল, যেগুলো দেখে আকাশ তো অবাক। কেননা ওখানে ম্যানেজার আর আবিরের কিছু কর্মকাণ্ড ছিল। এবার কি ছিল তা আপনারা পরেও জানতে পারবেন। শুধু সেগুলোর একটা ছবি উঠিয়ে রেখে দেয়। এইদিকে কয়েকটা দিন পরে, এখন কি করবি তুই? আমার হাতে একদম টাকা নেই, তবে যাই করব অনেক ভালো দেখে একটা কাজ করতে হবে। কি রকম কাজ? ওই কাজের প্ল্যানই করতে হবে, তার জন্য আমাকে আগে মোটামুটি কিছু টাকা জমাতে হবে। সেটা কিভাবে করবি? সেটার চিন্তা তোকে করতে হবে না। ঠিক আছে, গেলাম আমি। এদিকে আকাশ চলে আসে জাফরের কাছে, এসে ওনাকে কিছু কথা বলতে থাকে। কথাগুলো শুনে, কিন্তু এই মুহূর্তে এত কিছু কেন? কেননা আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারি, সেজন্য আমি এইগুলোর কাজ সেরে ফেলতে চাই। ঠিক আছে, তুমি তাহলে সব ডিটেলস আমাকে দাও, আমি বাকিটা বানিয়ে দিব। কিন্তু ওখানে যাওয়ার জন্য তোমাকে তো আরো অনেক টাকা খরচ করতে হবে। আমি সবটা সামলে নেব। জাফরের সাথে কথা শেষ করে নেয়। রাশেদের সাথে তো অনেক আগেই কথাবার্তা হয়ে গিয়েছে, সেজন্য এই নিয়ে আর কোনো চিন্তা নেই। এদিকে আকাশ ইরাকে একদিন ডেকে আনে। কি হয়েছে বলো তো? তোমাদের 3 জনের ডিটেলস আমাকে দাও। হঠাৎ এত ডিটেলস কেন? সময় হলে জানিয়ে দেবো তোমাকে। আচ্ছা, আমি 2 দিন পরে তোমাকে সবটা এনে দেব। ঠিক আছে, চলি তাহলে আমি। এদিকে 2 দিন পরে ইরা বাকি ডিটেলস দিলে আকাশ আরো কিছু লোকের ডিটেলস এনে রাশেদকে দেয়। রাশেদ, এবার বাকিটা তোর কাছে যেভাবেই হোক এই 6টা জিনিস আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দে। চিন্তা করিস না, আমি 2 মাসের মধ্যেই করে দিব। 2 মাসে করলে কি কোনো লাভ আছে? তাহলে খরচও কম। তাছাড়া তোকে এর ভিতরে বাকিটা করতে হবে। এরপর বাকিটা হওয়া মাত্রই টাকা ঢালবি আর সবটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধু। এদিকে কয়েকটা দিন চলে যায়। জাফরের সাহায্যে আকাশ আবারও 30 লাখের মতো জোগাড় করতে পেরেছে। কয়েকটা দিন পরে, ইরা, আমরা তোর জন্য ছেলে দেখেছি। তাই বলে আমাকে না বলে? এখন তো বলেছি আমরা। আমি অলরেডি বিবাহিত। বিবাহিত মানে? তুই কাকে বিয়ে করেছিস? আকাশকে আমি বিয়ে করেছি কয়েক মাস আগে। ওর মতো একটা ফকিরকে তুই বিয়ে করলি কেন?
দেখো আব্বু, তুমি যাকে ফকির বলতেছো সে আমাদের থেকেও বড় লোক। চাকরি করে 15,000 টাকা পায়, এই টাকায় বড়লোক হয় কি করে? তাহলে চলো আমার সাথে, আমি তোমাদের কাল ওর কাছে নিয়ে যাব, তাহলে বুঝতে পারবে কি কি আছে ওর কাছে। এই বলে পরের দিন ইরা ওর বাবা মাকে নিয়ে চলে আসে আকাশের ফ্ল্যাটে। যদিও ওনাদের দেখে আকাশের বাবা মা কেউই অবাক হয়নি, কেননা ওনারা সবাই জানে ফ্ল্যাটার নিচে আকাশের গাড়ি দেখতে পায় ওনারা। বসেন বিয়াই, আমার ছেলে যে বিয়ে করেছে সেটা আমাদের বলেছে আগে। আমরা চেয়েছিলাম ধুমধাম করে বিষয়টা জানানোর, কিন্তু এখন তো আপনারা সবই জেনেছেন। আগে বলুন, এত কিছু আপনারা করলেন কি করে? আমার ছেলে লটারি কিনে আর ওই লটারি টাকা দিয়ে এত কিছু হয়েছে। এখন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওদের বিয়ের অনুষ্ঠান করে ফেলতে চাই। আমার কোনো আপত্তি নেই। আর তাহলে 2 দিনের ভেতরে অনুষ্ঠান করে ফেলি। আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না, সব টাকা আমরাই খরচ করব। কি বলিস আকাশ? আব্বু, তুমি যখন বলতেছো তখন তাই হবে। আমি ওর জন্য কালকে তাহলে গহনা কিনতে যাব। ওটাই ভালো হবে। এরপর ইরা ওর বাবা মা চলে আসে ওখান থেকে। পরের দিন আকাশ অনেক টাকা নিয়ে যায় শপিং মলে। আমার বউয়ের জন্য যা যা দরকার সব কিছু দেখাতে থাকুন। এতগুলো টাকা আছে তো? এই টাকায় চলবে তো? চলবে মানে? আপনি যেভাবে চাইবেন সেভাবেই সবটা দিয়ে দিব আমরা। আসলে দোষটা তোমাদের না, তোমরা টাকা দেখলেই নিজেদের এমনভাবে পরিবর্তন করে নিতে পারো, তা আমি জানি। এরপর মোটামুটি 10 লাখ টাকা শপিং করে নেয়। পরের দিন ইরাকে সাজানো হলো। এদিকে সব আত্মীয়দের খাওয়ানো শেষে ওনারা চলে যেতে থাকে। এদিকে রাতের বেলায় আচ্ছা, তুমি এতগুলো টাকা পেলে কি করে? সামনে তোমার জন্য আরও অনেক কিছু রয়েছে যা তোমরা ভাবতেও পারবে না। কি কি বলো? সময় হলে জানতে পারবে। সময় নষ্ট না করে এখন চলো বাসর করি আমরা। এরপর কি হলো তা আপনাদের না জানলেও চলবে। কয়েকটা দিন পর রাশেদ ওই 6টা জিনিস এনে দেয় আকাশের হাতে। চলি আমি তাহলে। ওইগুলো দেখে জাফরের হাতে দেয়। উনি সবটা দেখে এই সবটা ঠিক করতে তুমি 50 লাখের ব্যবস্থা করো, আমি তাহলে ওনাদের পাঠিয়ে দিব। ঠিক আছে। এদিকে আকাশ ওইদিকে সবটা দেয়। এদিকে বাসায় ফেরে। আচ্ছা, তোমার বাবার যত সম্পত্তি আছে সেসব সম্পত্তির দাম কত হবে? হঠাৎ এই প্রশ্ন? তুমি বলো আগে শুনি। এই তো বড় জোর 15 লাখের মতো হবে। বুঝতে পেরেছি। এদিকে পরের দিন আবারও রাশেদের কাছে আসে। এইগুলো ডকুমেন্টস, তুই আমাকে এইগুলোর সাথে আরও কিছু নকল পেপার বানিয়ে দিতে পারবি? সেসব তো পারবো বানাতে, কিন্তু প্রথমেই তো প্রায় নকল করতে করতে 30 লাখের মতো খরচও হবে। আমার গাড়ি আমি বিক্রি করে দেব, তুই বিক্রি করার ব্যবস্থা করে দিতে পারবি? ওই গাড়ি তো 15 লাখের মতো বিক্রি হবে। আপাতত ওইটা বিক্রি করে খরচ চালাতে থাক, আমি বাকিটা দেখতেছি। ঠিক আছে। এদিকে রাশেদ 5 দিন পর গাড়ি বিক্রি করে দেয়। এরপর বাকি কাজগুলো করতে থাকে। কিছুদিন পরে আকাশ ব্যাংকে আসে। তখন কি ব্যাপার, এতদিন কই ছিলে? স্যার, আপনি তো জানেন আমার বিয়ে হয়েছে, সেজন্য বুঝতেই তো পারছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার, আমার কাছে একটা পার্টি আছে। কিরকম পার্টি? একজন লোক 5 কোটি টাকা লোন নিতে চায়। কি বলছো তুমি? এটা তো অনেক ভালো কথা। তা ওনাকে আমাদের পলিসিগুলো বলেছো তো? সবটা ওনাকে বলেছি, উনি বলেছে 1 মাস পরে জানাবে। এতদিন পরে কেন? কেননা উনি জমি ভরাট করতেছে, ওটা হওয়ার পরই আসবে। ওনার কাগজপত্র সব ঠিক আছে তো? আগে উনি রাজি হোক, তারপর তো কাগজপত্র দেখব। ঠিক আছে, তাও করিও। এদিকে আকাশ এই কথা বলে ম্যানেজারকে অনেকটা পটিয়ে ফেলে। সেজন্য স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমাকে 20 লাখ টাকা দিতে পারবেন? এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি শেয়ার বাজারে ইনভেস্ট করব। কিন্তু তুমি তো জানো অনেক রিস্ক এটা। আমি 7 দিনের মধ্যে টাকা ইনভেস্ট সহ ফেরত দিব। ঠিক আছে, তবে যদি না দিতে পারো তাহলে বুঝতেই তো পারছো কি হতে পারে। জানি আমি সবটা। এই বলে 3 দিন পর এসে 20 লাখ নিয়ে যায়। তারপর রাশিদকে টাকা দেয়। টাকাগুলো তুই কাজগুলো করে নে ঠিক মতো। 15 দিনের ভিতরে হয়ে যাবে সবটা। এইদিকে 3 দিন পর জাফরের সাথে দেখা করে। জাফর সবকিছু করার জন্য টাকাটা ম্যানেজ করতে পারে। আচ্ছা, তুমি যা ভাবতেছো তা কি তুমি আদৌ করতে পারবে? পারবো। আর তার কত লাগবে? মোটামুটি তুমি 30 লাখ 3 দিনে ব্যবস্থা করো, তাহলে 7 দিনেই চলে যেতে পারবে। ঠিক আছে, তাই করব।
3 দিন পর পুরো টাকা ম্যানেজ করে নেয়। তারপর সেগুলো জাফরের কাছে দেয়। 7 দিন সময় দাও আমাকে, আমি ব্যবস্থা করে নিব। তুমি ওনাদেরকে প্রস্তুত থাকতে বলো। ঠিক আছে। এইদিকে 7 দিন পর সব কাগজপত্র এনে সবাইকে ডাকে, সবার সাথে ইরার বাবা মা ওনাদেরও। কি ব্যাপার, আমাদের ডাকলে যে, তাও এভাবে লাগেজ নিয়ে আসার জন্য বললে যে? কোথাও যাব নাকি আমরা ঘুরতে? আমি ছাড়া আপনারা 5 জনই যাবেন ঘুরতে। তুমি যাবে না, অথচ আমি যাব। কিন্তু কোথায় যাব আমরা? আমেরিকা যাবে তোমরা, তাও কালকেই। আকাশের মুখে এরকম কথা শুনে আকাশের মা আর ইরা আর ওর পুরো পরিবারই অবাক হয়। তোমার কি মাথা ঠিক আছে? আমরা আমেরিকা যাব, সেটা তাও কালকে? তুমি কি নেশা খাওয়া শুরু করেছো নাকি? বাবা, আপনার ছেলে কি বলতেছে এসব? আকাশ ঠিকই বলেছে, আমরা কালকে সবাই আমেরিকা যাব। আকাশ শুধু এখানে আরো 1 থেকে 2 মাস থাকবে, এরপর আকাশও চলে আসবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা যদি ওখানেই যাই, তাহলে আমাদের এই বাড়ি ঘর এগুলো দেখাশোনা করবে কে? তোমার মাথায় এমন কিছুই ঢুকবে না, সেজন্য এখন এইসব নিয়ে না ভাবাই ভালো। এদিকে রাতে ওরা শুয়ে আছে, তবে ইরা বেশি মন খারাপ করে আছে তাই। এত মন খারাপ করলে কি চলবে? তোমাকে ছাড়া এতগুলো দিন ওখানে থাকতে হবে। তো কি হয়েছে? আমি যেতে পারবো না। চিন্তা করো না, আমি অনেক তাড়াতাড়ি করে ফিরে আসবো। সত্যি বলতেছো তো? সত্যি বলছি। পরের দিনে আকাশ ওনাদের এয়ারপোর্টে নিয়ে আসে। ইরার চোখে এখনো পানি। বললাম তো আমি অনেক তাড়াতাড়ি করে ফিরে আসবো। এদিকে ওনারা ভিতরে চলে যায়, অন্যদিকে আকাশ তেমন একটা লেট করেনি, ওনারা ওখান থেকে চলে আসে। এইদিকে ওনাদের বিদায় দেওয়ার পরেই আকাশ শুরু করে দেয় ওর খেলা। পরের দিন সকালে আমি যে বলেছি সবটা কি ঠিক হয়েছে? সবটা তো ঠিকই আছে, এইগুলো কাগজপত্র। তোমার সম্পত্তি আর তোমার শ্বশুরের সম্পত্তি মিলে প্রায় 50 লাখ হবে। আমার কাছে আরও 30 লাখ টাকা আছে। এখন বলো, এই টাকা দিয়ে কি করতে হবে? বেশি কিছু না, একটা জমি কিনবো আমার ব্যাংকের ম্যানেজারের নামে। তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুমি তোমার সব কিছু দিয়ে তোমার ম্যানেজারের নামে কেন জমি কিনবে? এখানে কিছু কারণ আছে স্যার। কি কারণ বলো তো আমাকে। তবে এতটুকু বলতেছি আপনাকে, কাজ শেষে আমি আপনাকে 5 কোটি টাকা দিয়ে দেব। কি কাজ? আমি তো সেটাই বুঝতেছি না। বললাম না, এখন আপনার মাথায় কোনো কিছু ঢুকবে না, আমি আপনাকে পরে বিষয়টা বলবো। ঠিক আছে, কিন্তু যাই বলো না কেন, একটু তাড়াতাড়ি করে বলিও। ঠিক আছে বলবো। আপনি শুধু এইগুলো বিক্রি করে একটা বড় দেখে সস্তা জায়গায় একটা জমি আমাকে কিনে দেওয়ার ব্যবস্থা করুন, যেখানে ফ্যাক্টরি বানানো যাবে। ঠিক আছে, সময় দাও কয়েকটা দিন। ঠিক আছে। আরেকটা কথা। কি কথা? তোমার ম্যানেজারের নামে জমি কিনতে তো ওনার সাইন লাগবে কাগজে। সাইনের ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে। এদিকে আকাশের পুরো পরিবার এখন আমেরিকা এসে পৌঁছায়। ওনাদের হোটেলে থাকতে হয়। এরপর ওখানকার কিছু আইন কানুন সেগুলো অনুযায়ী বাকিটা করতে থাকে। কিছুটা সময়ের পরে ইরা আকাশকে কল দেয়। কবে আসবে তুমি? আর আরা এখানে কতদিন থাকবো? আমরা ওখানে সারা জীবনের জন্য দেখে যাব। আমরা এখানে থাকলে আমাদের বাড়িঘর? আমি এইগুলো বিক্রি করে দিয়েছি। কেন করতে গেলে? আমরা তো এদেশে থাকবো না, সেজন্য এখানে থেকে কি করব? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আচ্ছা, আমি ফোন রাখতেছি। এদিকে জাফর সবটা বিক্রি করে দেয়। আকাশের কথা মতো একটা জমিও কিনতে থাকে। জমি তো কেনা শেষ, এবার ওনার সিগনেচার নিবে কি করে? ওইসব আমার উপরে ছেড়ে দিন, আমি ব্যাংকে গেলেই নিয়ে নিব। ঠিক আছে, তাই করো। এদিকে কাগজপত্র সব তৈরি করা শেষ, সেজন্য সেগুলো এনে আকাশের হাতে দেয়। এই নাও, বাকিটা এবার তোমার হাতে। আকাশ কাগজপত্র নিয়ে ব্যাংকে আসে, এসে নিজের কাজ করতে থাকে। এদিকে ম্যানেজার আসে আকাশের কাছে। তোমার ওই ক্লায়েন্টের কি খবর? কোন ক্লায়েন্ট? যে 5 কোটি টাকা লোন নিবে। এই তো স্যার, আর কয়েকটা দিন। তবে আপনি চাইলে ওনার এই জায়গাটা দেখে আসতে পারেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে। এখানে একটা সাইন করে দিন স্যার। কিসের কাগজ এটা? এই তো ব্যাংকেরই। ঠিক আছে, দাও তাহলে। আকাশও পেপারে সাইন নিয়ে নেয়। তারপর ম্যানেজারকে ওই জমি দেখাতে নিয়ে যায়। জমি দেখার পরে, জমি তো অনেক বড়, তা উনি কিসের ফ্যাক্টরি করবে এখানে? আমি তো শুনেছি উনি নাকি বিদ্যুৎ উৎপাদন করবেন এখানে। কিন্তু এটা তো সরকারি কাজ, এটা তো বেআইনি। কিন্তু স্যার উনি নাকি কম দামে বিদ্যুৎ উৎপাদন করবে, সেটা তাও এক প্রকার ব্যাটারির মাধ্যমে। ব্যাটারির মতো মানে?
মানে হলো ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ জমা রাখবে, সে ব্যাটারি দিয়ে ওনারা খরচ করবে বিদ্যুৎ। তবে এটা ভিন্ন রকম বিদ্যুৎ, এই ব্যাটারি দিয়ে টানা 3-4 মাস একটানা বিদ্যুৎ চলবে। কি বলো? তাহলে তো অনেক পাওয়ারফুল। তার বলতে, তবে একটা সমস্যা। আবার কি সমস্যা? ওনার নাকি 10,000 কোটি টাকা লাগবে, কেননা উনি তো মেশিন জাপান থেকে আনবেন। মেশিন প্রায় 8,000 কোটি টাকার খরচ আসবে, বাকিটা ওনার কেমিক্যাল খরচ। বুঝতে পেরেছি। যাই করুক, সময় মতো সবটা করতে পারলেই হবে। সে নিয়ে কোনো টেনশন করবেন না। এদিকে ওখান থেকে চলে আসে। এরপর আকাশ কাগজগুলো জাফরকে দিয়ে দেয়। এই নিন, সবটা ম্যানেজারের নামে করে দিয়েছি। এবার আমাকে কি করতে হবে? এবার যা করার আমি করব, আপনি শুধু আমাকে একটু সাহায্য করলেই হবে। সেটা তো করবই, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। আচ্ছা, চলি আমি তাহলে। ঠিক আছে, কিন্তু তুমি তো সবটা বিক্রি করে দিয়েছো, তাহলে এখন তুমি থাকবে কোথায়? আপাতত আমি একটা হোটেলে থাকবো। ও আচ্ছা, যাই করো, নিজের খেয়াল রাখিও। ঠিক আছে। ওখান থেকে রাশিদের কাছে আসে, এসে সবটা দেখাতে থাকে। সবটা দেখার পরে এই অনুযায়ী করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এই অনুযায়ী করতে হবে। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা বল? তুই লোন নেওয়ার পরেই কি চাইলে আমেরিকা যেতে পারবি? পারবো। লোন পাওয়ার কয়েকটা দিন আগে আমি সবটা করে নিব ব্যবস্থা। এটা কিন্তু অনেক রিস্ক, তুই কিন্তু বিপদে পড়তে পারিস। এর জন্য তো আমি সবটা ওনার নামে নেব, তবে তাও ওনাকে না জানিয়ে। কিন্তু তুই ওনার ক্ষতি কেন করতে চাইছিস? আমি যখন এই দেশে থাকবো না, তখন তুই এই প্রশ্নের উত্তর জানতে পারবি। সেটা কিভাবে? খবরের মাধ্যমে দেখতে পারবি। ঠিক আছে। এদিকে রাশিদ ওর মতো সবটা তৈরি করে রাখতে থাকে। এদিকে ইরার তো টেনশনে অবস্থা শেষ। আকাশ, তুমি কবে আসবে? আমি আস্তে আস্তে আর 1 মাস লাগবে। কি বলো, এত লেট? এতটা লেট তো হবেই। তা তোমাকে যা বলেছি, একটা অ্যাকাউন্ট খোলার জন্য, সেটা কি খুলেছো? খুলেছি। তাহলে বাকিটাও ঠিক আছে, আমি সে সবটা বলবো তোমাকে। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, এটাই আমি চাই। তুমি কাল আমার পাসপোর্টের ছবি নিয়ে অ্যাম্বাসিতে যাবে, ওখানে আমাকে নেওয়ার জন্য আবেদন করবে। তাহলে আমার ফিরে আসতে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাই করব আমি। এদিকে আকাশের প্ল্যান চলতে থাকে অনেক ভালোভাবে। সেই জন্য এবার 10,000 কোটি টাকা লোনের জন্য অ্যাপ্লাই করে। এবার সেটা কার নামে তা আপনারা এখনো পরে জানতে পারবেন। এখন কি হচ্ছে সেটাই জানতে পারবেন। সেই জন্য আসে ম্যানেজারের কাছে। আকাশ, ফাইলটা কি রেডি ওনার? জি স্যার, রেডি। তা ওই লোকটা কোথায় এখন? উনি ফাইল পাঠিয়েছে, আপনি শুধু দেখে একটু সাইন করে দেবেন। আমি এই ফাইল সরাসরি রিজার্ভ ব্যাংকে পাঠিয়ে দেব, বাকিটা ওরা দেখে নেবে। ঠিক আছে, দাও তাহলে ফাইল আমাকে। ম্যানেজার ফাইল নিয়ে দেখতে থাকে, তারপর সাইন করতে থাকে। সাইন করার সময় আকাশ আরো একটা পেপারে ওনার সাইন নিয়ে নেয়, যা উনি নিজেও বুঝতে পারেনি। ওনাকে কোনো কিছু বুঝতে না দিয়ে সাইন নিয়ে নেয়। এবার আকাশের কাজ শেষ। ব্যাংক শেষে ফাইল নিয়ে রাশিদের কাছে আসে। রাশেদ, ওইগুলো দে তো। কোনগুলো? তোকে যে আমি বানাতে বলেছি ওইগুলো। এই সেসব কাগজ? সব কিছু আমি যেভাবে বলেছি সেভাবে করেছিস তো? করা শেষ। তুই তারপরও একটিবার দেখে নে। তোকে যে অ্যাকাউন্ট করতে বলেছি সে অ্যাকাউন্টগুলো করেছিস তো? সবগুলো অ্যাকাউন্ট আমার করা শেষ, কিন্তু এই মারা যাওয়া লোকটার অ্যাকাউন্ট দিয়ে তুই কি করবি? যখন বলবো তখন তুই সবটা বুঝতে পারবি। এখন আপাতত এই কাজগুলো তুই শেষ করে নে। ঠিক আছে। এদিকে আকাশ এবার ওর মতো করে পুরো ফাইলটা রেডি করে নেয়। পরে রিজার্ভ ব্যাংকে আসে, ওখানকার অফিসার কাগজপত্র দেখতে থাকে। এইগুলো কি? কোনগুলো? তুমি লোনের কাগজপত্র এনেছো, তাও তোমারই ম্যানেজারের নামে? কি করব, বাবা তো আপনারই কথা আমাকে বলেছে যে কোনো সাহায্য লাগলে যেন আপনাকে বলি। কিন্তু তাই বলে এত কোটি টাকা তুমি জালিয়াতি করবে? এর পিছনে অনেক কারণ আছে, সে কারণ আপনাকে বলবো যদি শুনেন। ঠিক আছে, বলো। এরপর ওনাকে সব ঘটনার প্রমাণগুলো দেখাতে থাকে। উনি সবটা দেখে। এখন তাহলে তুমি চাও আমি এটা রিসিভ করি? জি, এটাই চাই আমি। এর বিনিময়ে আমি কি পাবো? তাছাড়া এটা অনেক রিস্কের কাজ। 100 কোটি হবে তো আপনার? তাছাড়া এখানে সরাসরি ম্যানেজারের সাইন তো আছে। হবে। আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি 15 দিনের মধ্যে। ধন্যবাদ আপনাকে। তোমাকে টাকা দেওয়ার পরেই আমি অ্যাকশন নিব। ঠিক আছে। এদিকে দিন যেতে থাকে। কয়েকটা দিন যেতে আকাশ ওর টাকাগুলো পেয়ে যায়। এরপর আকাশ সেই টাকাগুলো নিয়ে কি করে
তা আপনাকে এখন জানানো হবে না, তবে একটু ধৈর্য ধরুন, আপনারা জানতে পারবেন। এদিকে 10 দিন পরে এখনই ওই ব্যাংকের ম্যানেজারের উপর চার্জশিট তৈরি করেন। ঠিক আছে ম্যাম। এদিকে পুলিশ অফিসার চলে আসে ব্যাংকে। ওনাকে ব্যাংকে দেখে কি ব্যাপার, আপনারা এখানে? কি ব্যাপার, আপনারা কারা? আমরা রিজার্ভ ব্যাংক থেকে এসেছি। কি রিজার্ভ ব্যাংক? জি বলুন। আমরা আপনাদের অ্যাকাউন্ট চেক করতে চাই। আমাদের অ্যাকাউন্ট কেন? কেননা আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তানু, ওদের অ্যাকাউন্টগুলো দেখাও। অফিসার অ্যাকাউন্টগুলো চেক করে অনেক কিছু জানতে পারে। সবটা দেখে আপনি কি জানেন আপনার অ্যাকাউন্টে প্রায় 50 কোটি টাকা কম আছে? আমি ঠিক জানি না ওই টাকা কোথায় আছে। কিন্তু আমরা জানি ওই টাকা কোথায় আছে। কোথায় আছে বলুন। এইগুলো দেখলেই বুঝতে পারবেন সব কিছু। ম্যানেজার কাগজটা দেখাতে থাকে। এদিকে আবিরও ওখানে চলে আসে। এসে এই সবটা দেখে। স্যার, এনারা কারা? আপনার নাম জানতে পারি কি? জি, আমি আবির। ওনাকেও গ্রেপ্তার করুন। আমার অপরাধ কি? ম্যানেজার কিন্তু সব সত্যি বলে দিয়েছে, সেজন্য কোনো কিছু আর লুকানোর দরকার নেই আপনাদের। এদিকে ওদের থেকে সব টাকা ফেরত নেওয়া হয়, ওদের দেওয়া অ্যাকাউন্ট থেকে। সব টাকা তো নিয়ে গেলেন, এবার তো যেতে দিবেন। তুই যে ব্যাংক থেকে 10,000 কোটি টাকা লোন নিয়েছিস সেটা তো দিবি। আমি কখন টাকা নিলাম? তাহলে কি এই কাগজগুলো মিথ্যে বলছে? বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। আকাশ 15 দিন ধরে আসছে ব্যাংকে। আমার মনে হয় ও সব কিছু জানে। সব কিছু আপনারা নামে। অ্যারেস্ট করুন ওদের। জি ম্যাম। এদিকে পুলিশ এসে ম্যানেজার আর আবিরকে নিয়ে যায়। এখন তো বলবেন এরা কি দোষ করলো। আসলে ম্যানেজার আর আবির মিলে ব্যাংক থেকে 50 কোটি টাকা সরিয়েছে, তাও 3 মাসে। আসলে ওনারা দুজনে চেয়েছিল এই পুরো টাকা আকাশের দিকে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু আকাশ তো ওদের চাল আগেই বুঝে গিয়েছে। সেই জন্য ওদের সাথে পেটে তো উঠবে না, তাই এরকম প্রতিশোধ নিল। কিন্তু এরকম করার জন্য আকাশকেও অনেক টাকা লস করাতে হয়েছে। এদিকে এখন চলুন আকাশ কি করতেছে। এদিকে এয়ারপোর্টে চলে এসেছে আকাশ। তুই কি কখনো আর ফিরবি না? যদি কখনো পরিস্থিতি ঠিক হয় তাহলে কখনো কখনো এসে দেখা করে যাব। ভালো থাকিস বন্ধু। তুইও ভালো থাকিস। জাফর ভাই, আপনি অনেক বড় উপকার করলেন আমার। তুমিও তো আমার উপকার করে গেলে প্রথম থেকেই। আপনাদের দুজনের জন্য আমি 500 কোটি টাকা রেখে গেলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এরকমটা কখনো শেষ করতে পারতাম না। তাও তোমার এই উপকার আমরা কখনোই ভুলবো না। চলি তাহলে, ভালো থাকবেন। এদিকে আকাশ চলে আসায় আমেরিকায়। ওখানে এয়ারপোর্টে নেওয়ার জন্য সবাই এসে হাজির। বিশেষ করে ইরা তো অনেক খুশি হয়, কেননা আকাশকে কয়েকটা মাস পরে ওর কাছে পেয়েছে। এদিকে ওরা বাসায় চলে আসে। এরপর আকাশ পুরো টাকাই ওর অ্যাকাউন্টে নিয়ে আসে। আচ্ছা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে আর কি করে পেলে? সে অনেক কাহিনী, তোমাকে না জানলেও চলবে। কিন্তু এই টাকাগুলো এখন করবে কি? 1 মাস সময় দাও আমাকে, তারপর দেখবে। আমেরিকায় আকাশ একটা পুরো বাড়ি কিনে নেয়, তাও $10 কোটি দিয়ে। তারপর ওরা এই বাড়িতে চলে আসে। এদিকে ম্যানেজার আর আবিরকে আদালতে এনে সবটা জিজ্ঞেস করতে থাকে। তাহলে আপনারা বাকিটা বলতে শুরু করুন। আমরা দুজনে 50 কোটি টাকাই শুধু মেরেছি, কিন্তু 100 কোটি টাকার কোনো লোন আমি নেই নাই। তাহলে কি এই কাগজগুলো মিথ্যে বলছে? এখানে কিন্তু আপনারই সাইন আছে, এমনকি আপনার নামেই সব কিছু। যে জায়গায় ফ্যাক্টরি করার কথা সেই জায়গাটাও আপনার নামেই আছে। সেটা কিভাবে সম্ভব? এই যে দেখুন, সব কিছু আপনার নামেই। ম্যানেজার এক এক করে সবটা দেখতে থাকে। নিজের সাইন করা সবকিছু দেখে উনি তো একে একে অবাক হতে থাকে। অবশেষে কোর্ট ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, সাথে ওনার সব সম্পত্তি নিলাম করার ব্যবস্থা করে। এক কথায় ম্যানেজার চেয়েছিল আকাশকে পুরো পথে বসাবে, কিন্তু সেসব তো আকাশ আগেই জেনে গিয়েছিল, তাই এই ম্যানেজারকে সবটা পোহাতে হচ্ছে। অন্যদিকে এরা এখন থেকে আমরা পুরোপুরিভাবে এখানে থাকবো। কি বলো, সারা জীবনের জন্য? কিন্তু তুমি চলার মতো $1 পাবে কি করে? আমার কাছে এতগুলো ডলার আছে, তা দিয়ে পুরো আমেরিকার অনেকটা অংশই কিনে নিতে পারবো। তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, এরপর কি আছে দেখতেই পারবে। এখানেই বলো। এই যে আমাদের একটা বেবি নিয়ে আসার ব্যবস্থা করতেছি।
তুমিও না, কোথায় কি বলতে হবে তাও জানো না। এখানে কে শুনতেছে? আশেপাশে তো কেউ নেই। আশেপাশে কেউ না থাকলেও আমাদের এই কথাগুলো কিন্তু লাখো মানুষ শুনছে। শুনলে আমার কি? আমি তো আমার বউকে ভালোবেসেছি, অন্য কাউকে তো আর ভালোবাসিনি। তাহলে জোরে ধরো শক্ত করে। একদিকে আকাশ আমেরিকায় ভালোভাবে জীবন যাপন করতে থাকে ওর পুরো পরিবার নিয়ে, অন্যদিকে ম্যানেজার আর আবির জেল খাটতে থাকে। তবে গল্পের শেষে একটা কথাই বলি, কেউ আবার এই কাহিনী বাস্তবে করতে যাইয়েন না, তাহলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।